শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুতোসই নয় বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপির নেতাকর্মীদের। আরো জানিয়ে দেব দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে বিএনপির প্রতিশ্রুতি জাতীয় সরকার বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং সর্বশেষ জানিয়ে দেব ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা 5 মামলা বাতিলের রায় বহাল। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুতোসই নয় বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংখ্যানুপাতিক হারে নির্বাচন পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জুতোসই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ধরনের নির্বাচন পদ্ধতি একটি সরকারের স্থিতিশীলতার পরিপন্থী। গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনে বাংলা গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমরা যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি অনুসরণ করি সেখানেও সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন নেই, যেটা শুধু ইউরোপের কিছু দেশে আছে। আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র নেপালের সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আছে। তারা এটা নিয়ে বেশ সমস্যায় আছে। প্রতি বছর এই একটা কারণে নেপালের সরকার পরিবর্তিত হয়। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলও এই পদ্ধতিতে নির্বাচন চায় না। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে? একে সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে কি নীতি হবে সেটা নির্ভর করবে আমাদের প্রয়োজনের ওপর, তাগিদের ওপর। কিন্তু আমার সার্বভৌমত্বের ওপর কেউ যদি কোনো আঘাত করে সেটা আমরা সহ্য করব না। এটা আমি পরিষ্কার করে বলছি। আমার দেশে ভারতের বিষয়ে আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে কেউ দাদাগিরি করতে এলে তা আমরা কখনো মেনে নেব না। আমরা 1971 সালে দেশ স্বাধীন করেছি পাকিস্তান থেকে বেরিয়ে এসে ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। মতবিনিময় অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা বলেছিলেন তার অপরাধ কি? আমি বলছি, বাংলাদেশের গণতন্ত্র হত্যা করাই শেখ হাসিনার সবচেয়ে বড় অপরাধ। বহুদিন আগে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি শেখ হাসিনাকে রং হেডেড বলে মন্তব্য করেছিলেন। তিনি যদি দেশকে, দেশের মানুষকে এতই ভালোবাসেন তাহলে দেশে এসে এসব মোকাবেলা করছেন না কেন? তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। তিনি সব সময় দেশ ছেড়ে চলে যান। এবারও পালিয়ে গেলেন। তিনি যখন পালালেন তখন তার নেতা কর্মীরা কেমন আছেন, কোন অবস্থায় আছেন সেই চিন্তাও করেননি। ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু বিএনপি নেতাকর্মীদের। আগরতলায় বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে বিএনপি 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশনের অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান এ কর্মসূচি অনুষ্ঠান হবে বলে গতকাল এক বিবৃতিতে জানানো হয়। রোববার 8 ডিসেম্বর বেলা 11:30টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে সংগঠন 3টির হাজার হাজার নেতাকর্মী এসেছেন। তাদের ভারত বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হচ্ছে পদযাত্রা থেকে। শেখ হাসিনার পুনর্বাসনে ভারতে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে বলেও জানান উপস্থিত নেতাকর্মীরা। পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে একটি স্মারকলিপি দেওয়া হবে। দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে বলছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। দেশকে কল্যাণ রাষ্ট্র পরিণত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি সমাজ চাই যে সমাজে সকলের অধিকার নিশ্চিত করা হবে, যে সমাজে সুন্দর, ন্যায়, ইনসাফ ও মূল্যবোধের চর্চা হয়, সে সমাজই ভালো থাকে। তখনই একটি সুখী, সমৃদ্ধ ও শান্তির সমাজ গড়ে উঠবে। ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে কাজ করার জন্য সাধ্যমতো চেষ্টা
চেষ্টা করে যাচ্ছে, আর মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা আগামী দিনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়, কিন্তু দেশের প্রচলিত রাজনীতিতে এর কোনো প্রতিফলন দেখা যায় না। জামায়াত রাজনৈতিক ময়দানে একই স্লোগান দিয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো আমরা সেই স্লোগান দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি না, তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম। জামায়াতে আমির বলেন, এখন রাজধানীতে পুরোপুরি শীত আসেনি, কিন্তু আমরা অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীত বস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সকল কর্তৃত্ব নিতে চাই না, আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আশা করছি সকলে এই মহতি কাজে এগিয়ে আসবেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। তিনি জামায়াতের কল্যাণকামী অপতৎপরতার কথা উল্লেখ করে বলেন, জামায়াত মানুষের কল্যাণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান করেছে। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। সাধারণ মানুষের জন্য মেডিকেল সার্ভিসও দিয়ে যাচ্ছি। আমরা অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ির সেবা দিচ্ছি। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যেখানে মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। সে লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিশেষ অতিথি বক্তব্যে মোহাম্মদ সেলিমউদ্দিন বলেন, জামায়াত ক্ষুধা, দারিদ্র্য, অপশাসন ও দুঃশাসন মুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন এক সমাজ জাতিকে উপহার দিতে চাই যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। তিনি ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। বিএনপি প্রতিশ্রুতির জাতীয় সরকার, বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ৩১ দফা সংস্কারের কথা বলেছি। ৫০টির বেশি রাজনৈতিক দল ঐক্যমতে আমাদের সঙ্গে আছে। বিএনপি থেকে বলা হয়েছে, নির্বাচনের পর আমরা সবাই মিলে জাতীয় সরকার গঠন করব। আমরা যারা ৩১ দফার সঙ্গে আছি এবং আলাপ আলোচনা করে প্রস্তাবগুলো তৈরি করেছি, তারা সবাই মিলে সেগুলো বাস্তবায়ন করব। এটি একটি বিরাট কমিটমেন্ট। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের ঘোষণাটা জাতির কাছে বিএনপি প্রতিশ্রুতি। বাংলাদেশ প্রতিনিধিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। এ সময় তিনি দেশের সার্বিক অবস্থা তথা রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের অবস্থা, আগামী জাতীয় নির্বাচন, সংবিধানের পরিবর্তন, সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ প্রতিনিধির বিশেষ সংবাদদাতা শফিউল আলম দলন। বাংলাদেশ প্রতিনিধি, বর্তমানে দেশের সার্বিক রাজনৈতিক অবস্থাটা আসলে কি, কেমন চলছে দেশের অর্থনীতি? আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকার পতনের পর এখন বাংলাদেশের রাজনীতিতে মূল বিষয় হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া। বিগত ১৫-১৬ বছরে আন্দোলনটাই ছিল জনগণের অধিকার, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, দুর্নীতি, লুটপাট, এসবের বিরুদ্ধে। মূলত সবকিছুর মূলে ছিল একটি অনির্বাচিত অবৈধ দখলদার সরকার। যেহেতু অনির্বাচিত ছিল, জনগণের ভোট ছিল না, সেহেতু স্বৈরাচার ও ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে। সেখান থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে জনগণের মালিকানা ফিরিয়ে দেয়া। জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও সরকার হতে হবে, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে। রাজনৈতিক অঙ্গনে আগামী দিনের নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, বিশেষ করে নতুন প্রজন্ম যারা গত ৩-৪টি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটাধিকার না থাকায় যে অবস্থার সৃষ্টি হয়েছে, তার কারণে বাংলাদেশের রাজনীতিতে আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেখান থেকে বের হওয়ার জন্য জনগণ তাদের ভোটাধিকার চায়, তাদের মালিকানা ফিরে পেতে চায়, নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায়। মোট কথা, জনগণ একটা জবাবদিহিমূলক সরকার চায়। একটি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার ও সংসদ গঠন এবং গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব হবে। এর মধ্যে কিছু সংস্কার প্রয়োজন আছে, তবে সংস্কারটা হলো একটি চলমান প্রক্রিয়া। যে সংস্কার গণতান্ত্রিক প্রক্রিয়ার হতে হবে, কারণ সংস্কার তো ব্যক্তিগত কোনো বিষয় নয়, কোনো গোষ্ঠীরও বিষয় নয়। সংস্কার হচ্ছে দেশের জন্য এবং সংস্কার প্রক্রিয়া জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে হতে হবে। যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত হয়ে গেছে, সেসব বিষয়ে দ্রুত সংস্কার সম্পূর্ণ করা যেতে পারে, আর যেগুলো হয়নি তা দ্বিমত আছে, সেগুলো পরবর্তী সময়ে ভোটে নির্বাচিত সরকার এসে করতে পারে। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদের মাধ্যমে সেই পরিবর্তনগুলো আনা সম্ভব। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা ৫ মামলা বাতিলের রায় বহাল। নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা ৫ মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রবিবার ৮ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল আবেদন খারিজ করে বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন ৩ বিচারপতি আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক রায় হক ও ডক্টর ইউনূসের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান শুনানি করেন। পরে মোস্তাফিজুর রহমান খান
সাংবাদিকদের বলেন, শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা 5টি মামলা গত অক্টোবরে হাইকোর্ট বাতিল করে দিয়েছিলেন। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিলের অনুমতি আবেদন করেন। আদালত শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষে সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকলো। 2019 সালে 3 জুলাই ঢাকায় তৃতীয় শ্রম আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশনের সদ্য চাকরিচ্যুত সাবেক 3 কর্মচারী। তারা হলেন আব্দুস সালাম শাহ আলম, এমরানুল হক। একই বছর হোসাইন আহমেদ ও আব্দুল গফুরও মামলা করেন। এসব মামলা বাতিল চেয়ে 2020 সালে হাইকোর্টে আবেদন করেছিলেন। তাই হাইকোর্ট মামলা বাতিলের রুল জারি করেছিলেন। পৃথক আবেদনের শুনানি নিয়ে গত 24 অক্টোবর পৃথক রায় দেন বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। গত 21 নভেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগের আবেদন করে রাষ্ট্রপক্ষ।